বাঙালি অধিনায়কও নেই, ভারতের আর জয়ের দেখাও নেই, জয়ের ট্র্যাক থেকে তারা পুরোপুরি সরে গেছে। এর আগের দুইটা ইউথ ওয়ানডেতে ওই নেতৃত্ব দিয়েছিলেন আমাদের বাঙালি অভিজ্ঞান কুণ্ডু, তার নেতৃত্বে দুরন্ত পারফরমেন্স করেছিল টিম ইন্ডিয়া, জাস্ট ওই ইংল্যান্ডের আন্ডার 19 টিমকে একবারে খড়কুটার মতো উড়িয়ে দিয়ে মানে দুইটা ম্যাচেই জাস্ট ডমিনেটিং ভিক্টরি তারা তুলে নিয়েছিল। কিন্তু মানে তার আগে তো বলতে গেলে ওই 4 ম্যাচের মধ্যেই ভারত এই 5 ম্যাচের ওয়ানডে সিরিজটা অলরেডি কনফার্ম করেই ফেলেছিল যে তারা মানে তাদের হাতে ওই জায়গায় ট্রফিটা উঠতে চলেছে। তো লাস্ট ম্যাচটা স্বাভাবিকভাবেই নিয়ম রক্ষার ম্যাচ ছিল, কিন্তু এই জায়গায় ওই অভিজ্ঞান কুণ্ডুকে ওই রোটেশন মেথডের জন্য একাদশের বাইরে যেতে হয়েছিল। তো তার পরিবর্তে অন্য একজন ক্রিকেটার, অন্য একজন উইকেট কিপারই খেলেছিল। তো আয়ুষ মাত্রা এদিন আবার দেখলাম ক্যাপ্টেন হিসেবে তার একাদশে কামব্যাক হয়েছে। তো তিনি টসটা জিতে ওই জায়গায় আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ভারতের আন্ডার 19 টিম এর আগের 2 ম্যাচে যেরকম ভয়াবহ ব্যাটিং প্রদর্শনী দেখিয়েছিলেন, মানে একেবারে বলতে গেলে প্রতিপক্ষের উপর দিয়ে জাস্ট রোলার কোস্টার চালিয়ে দিয়েছিলেন, তো তার ছিটে ফোটাটুকু কিন্তু এই লাস্ট ম্যাচে দেখা গেল না। তো এই জায়গায় আয়ুষ মাত্রে তিনি ওই বৈভব সূর্যবংশীর সাথে ওপেন করতে নেমে একেবারেই বড় ইনিংস খেলতে পারলেন না। তো তার এই সিরিজটা কিন্তু একেবারেই খুব একটা ভালো যায়নি, ওই সিঙ্গেল ডিজিটে তিনি আউট হয়ে গেলেন। আর এরপর দেখলাম ওই 9 রানের মধ্যে ভারত আরও একটা উইকেট খুঁয়ে ফেলো। এর আগের মানে কয়েকটা ম্যাচে বেশ ভালো ইনিংস খেলা ওই বিহান মালত্রা, তিনি ওই সিঙ্গেল ডিজিটেই আউট হয়ে গেলেন। 9 রানের ভেতরে ভারত 2টা উইকেট খুঁয়ে তখন বেশ চাপে পড়ে গেছিল। এরপর একটা পার্টনারশিপ গড়ে উঠলো থার্ড উইকেটে ওই বৈভব সূর্যবংশী আর রাহুল কুমারের মধ্যে। 51 রানের একটা জুটি গড়ে ওঠে। এই দুই ব্যাটারের হাত ধরে পাওয়ার প্লে 10 ওভারে ভারত তোলে ওই 46 রান। কিন্তু বৈভব সূর্যবংশী এর আগে সবকটা ম্যাচে তিনি মানে যতক্ষণ ক্রিজে ছিলেন যে বিধ্বংসী নক খেলেছিলেন, একবারে শুরুর থেকে যে চার্জ করে প্রতিপক্ষের উপর যে মানে ওই প্রেশারটা ক্রিয়েট করেছিলেন, সেটা দেখলাম এদিন আবার খুব একটা পারলেন না করতে। শুরুর থেকেই বেশ কিছুটা আর কি স্লোই খেলছিলেন তিনি, কিন্তু পিচের যে খুব একটা সমস্যা ছিল তা কিন্তু নয়, পিচ একদম ঠিকঠাক ছিল, আদর্শই ছিল। কিন্তু তারপরে আনফর্চুনেটলি তিনি ওই স্পার্টটা খুঁজে পাননি এদিন। দলগত 60 রানের মাথায় তিনি ওই একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে বসেন। 33 রানের বেশি তিনি করতে পারেননি, আর ভারতের স্কোরটা হয়ে গেল ওই জায়গায় 3 উইকেটে 60। এরপর রাহুল কুমার তিনি এর আগের কয়েকটা ম্যাচে বেশ ভালো কয়েকটা কার্যকরী ইনিংস খেলো, এদিন নিজের ইনিংসটাকে বড় করতে পারেননি। ব্যক্তিগত 24 রানের মাথায় তিনিও আউট হয়ে যান, ভারতের স্কোরটা হয়ে গেল 4 উইকেটে 80। এরপর পঞ্চম উইকেটে একটা 32 রানের মতো জুটি গড়ে উঠেছিল ওই কনিষ্ক চৌহান, যিনি এর আগের কয়েকটা ম্যাচে ওই মানে শেষের দিকে নেমে বেশ ভালো কয়েকটা কার্যকরী ইনিংস খেলেছিলেন, তিনি এই জায়গায় পার্টনারশিপটা গড়ে তোলাতে মূল অবদান রেখেছেন। কিন্তু এই জুটিটা যখন ভেঙে গেল, ভারতের স্কোরটা তখন 5 উইকেটে 112। এরপর আরও একটা 22 রানের মতো জুটি গড়ে উঠেছিল। কনিষ্ক চৌহান তিনি একটা বড় নক খেলার ইঙ্গিত দিচ্ছিলেন, কিন্তু আনফর্চুনেটলি তিনি ওই জায়গায় একটা বড় শট খেলতে গিয়ে স্টাম্পড হয়ে যান। তো তিনি 24 রান করে যখন আউট হয়ে গেলেন, ভারতের স্কোরটা তখন 6 উইকেটে 134। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে মানে ইন্ডিয়ান আন্ডার 19 টিম আরও একটা উইকেট খুঁয়ে তাদের স্কোরটা হয়ে গেল 7 উইকেটে 135। তখন মনে হচ্ছিল যে 200 রানের গন্ডিটাও হয়তো নাও টপকাতে পারে ভারতের এই টিমটা। কিন্তু এরপর আমাদের বলতে পারেন সবাইকে কিছুটা চমকে দিয়ে ওই ব্যাটিং অলরাউন্ডার RS অমৃশ আর ওই আমাদের বাংলার বোলার ওই ইয়োধাজিৎ গুহ, এদের মধ্যে একটা 69 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠলো ওই 8 উইকেটে। এই জুটিটাই বলতে গেলে এই ভারতের এই টিমটাকে কিছুটা মুখ রক্ষা করেছে। না এই জুটিটা না হলে কিন্তু ভারত ওই যে আমি বলছিলাম 200 রানের গন্ডি ডেফিনেটলি টপকাতে পারতো না। একদম 14 ওভার দাঁতে দাঁত চেপে লড়াই করেছে দুজন। অমৃশ তো খুব ভালো একটা ইনিংস খেলেছেন 66 রানের, কিন্তু অপর দিক থেকে যুধাজিৎ গুহ তো আর সেরকম বড় মাপের কোনো ব্যাটার নন, তিনি জাস্ট ওই মানে ঠ্যাকনা দেওয়ার কাজটা করেছিলেন, ওই 10 রান করে তাকে জাস্ট ওই জায়গায় সাপোর্ট দিয়েছিলেন। কিন্তু তারপরেও মানে এই জুটিটার একটা প্রশংসা করতেই হবে, এদের জন্যই ভারত বলতে গেলে দিন শেষে কিছুটা সম্মানজনক লড়াই করে একটা ভদ্রস্থ স্কোরে পৌঁছে যেতে পেরেছিল। তারপরেও টিম ইন্ডিয়া মানে অল আউট হয়নি, মানে 50 ওভার শেষে তারা 9 উইকেট খুঁয়ে 210 রানে তাদের ইনিংসটাকে শেষ করেছে। তো 211 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ইংল্যান্ডের আন্ডার 19 টিমের শুরুটাও কিন্তু খুব একটা ভালো হয়নি। মানে একদম ওই ফোর্থ ওভারেই তারা প্রথম উইকেটটা খুঁয়ে ফেলেছিল, 6 রানের মাথায় প্রথম উইকেট চলে গেছিল তাদের। কিন্তু এরপর সেকেন্ড উইকেটে ওই তাদের ওপেনার বিজে ডকিন্স আর ওই নাম্বার 3-তে ব্যাটিং করতে নামা আরেক ব্যাটারের মধ্যে একটা 107 রানের ম্যামথ পার্টনারশিপ গড়ে উঠলো। আর যে জুটিটার উপর ভর করেই বলতে পারেন এই 211 তারা যখন চেস করছে, আর সেখানে যখন সেকেন্ড উইকেটেই 107 রানের পার্টনারশিপ হয়ে যাবে, তখন তো আর কি বলতে গেলে ম্যাচ জয়টা ওইখানেই কনফার্ম হয়ে গেছিলো অলমোস্ট। দুজনেই দুইটা চমৎকার ইনিংস খেলেছেন। ওই ওপেনার বিজে ডকিন্স তো ওই সম্ভবত তিনি 66 রান করেছেন, আর ওই নাম্বার 3-তে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন তিনিও একটা বেশ ভালো 80+ রানের ইনিংস খেলেছেন। তো এদের জুটিটা যখন ভাঙলো ওই মানে পুষ্পক এসে যখন ভাঙলেন এদের জুটিটাকে, তখন অলরেডি তাদের স্কোরটাকে 113-তে নিয়ে চলে গেছে। 113 রানের মাথায় 2 উইকেট চলে যায় ওই ইংল্যান্ড আন্ডার 19 টিমের। আর এর ঠিক কিছুক্ষণ পরেই ওই পুষ্পক তার নিজের মানে ভেরি নেক্সট ওভারে আরেকটা উইকেট তুলে নিয়েছিলেন, তখন 121 রানের মাথায় 3 উইকেট চলে গেছিল। আর এই উইকেটটা কিন্তু অনেক বড় উইকেট ছিল, ওই অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফের উইকেট তিনি তুলে নিয়েছিলেন। যে রকি ফ্লিনটফ এই গোটা সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন, তিনি মাত্র 4 রানের বেশি এই দিন করতে পারেননি। কিন্তু এরপর ক্রিজে এলেন ওই ইংল্যান্ডের আন্ডার 19 টিমের ক্যাপ্টেন থমাস রিউ, যিনি এই সিরিজের শুরুর থেকে একেবারে স্বপ্নের ছন্দে রয়েছেন। মূলত তার ব্যাটিংয়ের উপর ভর করে আর ওই আরেক যিনি ব্যাটার সেট হয়ে গেছিলেন ক্রিজে, তাদের এই জুটিতে একটা 90 রানের পার্টনারশিপ গড়ে উঠলো। আর যে পার্টনারশিপটার উপর ভর করে
মানে ইংল্যান্ডের আন্ডার-19 টিম খুবই সহজে একেবারে বলতে পারেন প্রায় 12-13 ওভার মতো হাতে রেখেই ভারতের আন্ডার-19 টিমকে একেবারে দুর্মুষ করে ম্যাচটা জিতে গেল 7 উইকেটের ব্যবধানে। তারপরেও যাই হোক, ইন্ডিয়ান আন্ডার-19 টিম এই শেষ মানে নিয়ম রক্ষার ম্যাচটা হেরে গেল। তারা তো সিরিজ জয়টা আগেই নিশ্চিত করে ফেলেছিল। 3-2 ব্যবধানে আলটিমেটলি সিরিজটা কিন্তু আমাদের হাতেই উঠেছে, যেটা আমাদের জন্য কিন্তু অনেক বড় একটা প্রাপ্তি বলা চলে। তো এই আন্ডার-19 টিমের ছেলেগুলোই যে আগামীতে ভারতের মানে সিনিয়র টিমের যে অংশ হতে চলেছে, মানে সবাই হয়তো হতে পারবেন না, কিন্তু ডেফিনেটলি বেশ কয়েকজন তো মানে আশা জাগিয়েছে। ইতিমধ্যে আইপিএলও কয়েকজন খেলে ফেলেছেন, ওই আয়ুষ মাত্রের, বৈভব সূর্যবংশীর মতো কিছু প্লেয়ার। আশা করি পরের বছরও বেশ কয়েকজন মানে জায়গা করে নেবে আইপিএলে। তো ডেফিনেটলি এদেরকে যদি ভারতীয় ক্রিকেট বোর্ড ঠিকঠাকভাবে লালন পালন করতে পারে, বা এদেরকে ওই মানে ক্রিকেটের যে বেটারমেন্টের জায়গা সেটা নিয়ে যদি প্রপারলি কাজ করতে পারে, তাহলে এদের মধ্যে থেকে অন্তত 5 থেকে 6 জন ডেফিনেটলি টিম ইন্ডিয়াকে ভবিষ্যতে কিন্তু রিপ্রেজেন্ট করার ক্ষমতা রাখে। একটা দীর্ঘ সময় ধরে তারা দেশকে সার্ভিস দিতে পারবেন বলেই আমার মনে হয়। একমত হবেন আমার এই পয়েন্টগুলোর সাথে আপনারা? কমেন্টে জানান।